আমরা জানি আইন বিজ্ঞানীগণ আইনের মতবাদকে মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। এছাড়া আরো তিনটি মতবাদ রয়েছে, সর্বমোট 6টি মতবাদ। এই 6টি মতবাদগুলো হচ্ছে বিশ্লেষণমূলক মতবাদ, ঐতিহাসিক মতবাদ, নৈতিক মতবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, দার্শনিক এবং তুলনামূলক মতবাদ। এই 6টি মতবাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রচলিত তিনটি মতবাদ সেটা হচ্ছে যে বিশ্লেষণমূলক মতবাদ, ঐতিহাসিক মতবাদ এবং হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদ। এই তিনটি মতবাদের যে বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক যে বর্ণনা সেটি পরীক্ষায় এসে থাকে, তুলনামূলক আলোচনা। তো আমরা সেটি নিয়ে এখন আলোচনা করব যে বিশ্লেষণমূলক মতবাদ, ঐতিহাসিক মতবাদ এবং সমাজতান্ত্রিক মতবাদ, এই তিনটি মতবাদের বৈশিষ্ট্যের যে তুলনামূলক আলোচনা। তো তুলনামূলক আলোচনার প্রথমেই যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা আলোচনাতে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে ছোট ছোট করে বলে যাব। প্রথমত হচ্ছে যে আমরা আগে বলেছিলাম যে বিশ্লেষণমূলক মতবাদ হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ঐতিহাসিক মতবাদ একটি জাতির অতীত ইতিহাস হতে আইনের মূল বিষয়বস্তু গ্রহণ করে। আর কোন সমাজে কোন আইন কতটুকু প্রয়োগ হবে বা কিভাবে প্রয়োগ হবে সেটা নিয়ে বিশ্লেষণ করে হচ্ছে কি সমাজতান্ত্রিক মতবাদ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিশ্লেষণমূলক মতবাদ বর্তমানে প্রচলিত আইনকে নিয়ে চিন্তা ভাবনা করে। বিশ্লেষণমূলক মতবাদ বর্তমানে প্রচলিত আইনকে নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু আইনের আদর্শ বা উদ্দেশ্য নিয়ে চিন্তা ভাবনা করে না। ঐতিহাসিক মতবাদের প্রবক্তারাও প্রচলিত আইনের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। পক্ষান্তরে সমাজতান্ত্রিক মতবাদ সামাজিক চাহিদা মেটাতে আইনের কার্যকারিতার উপর বেশি গুরুত্ব দেয়। নাম্বার 3, বিশ্লেষণমূলক মতবাদে আইনের মূল উৎস হচ্ছে রাষ্ট্র, কিন্তু ঐতিহাসিক ও সমাজতান্ত্রিক মতবাদ কোনোটাই রাষ্ট্রকে আইনের উৎস বলে মনে করা হয় না। ঐতিহাসিক মতবাদ প্রথাকে আইনের অন্যতম উৎস বলে মনে করে, কেননা প্রথার মাধ্যমে যুগ যুগ ধরে মানুষ কি করে ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায়। পক্ষান্তরে সামাজিক চাহিদা ও সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদের উৎস। নাম্বার 4, রাষ্ট্র যে আইন প্রণয়ন করে তার কার্যকারিতা নিয়ে বিশ্লেষণ করে হচ্ছে বিশ্লেষণী মতবাদ, কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাজে প্রয়োগ করে আদালত, যা সমাজতান্ত্রিক মতবাদের উপজীব্য। কিন্তু সেই আইনের পটভূমি ও ধারাবাহিকতা সামাজিক প্রথা লঙ্ঘন করেছে কিনা তা অনুসন্ধান করে হচ্ছে ঐতিহাসিক মতবাদ। নাম্বার 5, বিশ্লেষণপন্থীগণ মনে করেন পরিপক্ক আইনের প্রতি দৃষ্টি রাখে হচ্ছে কে বিশ্লেষণমূলক মতবাদ, কিন্তু পন্থীগণ মনে করেন পুরাতন আইনগত ব্যবস্থা পর্যালোচনাই হচ্ছে মূলত ঐতিহাসিক মতবাদের উৎস। পক্ষান্তরে সমাজতান্ত্রিক মতাবলম্বী যারা আছে তারা সামাজিক চাহিদা পূরণে বর্তমান আইনের ভূমিকার প্রতি দৃষ্টি দেন। নাম্বার 6, বিশ্লেষণপন্থী ও সমাজতান্ত্রিক পন্থীগণের মতে বিশ্লেষণপন্থী এবং সমাজতান্ত্রিক পন্থীগণের মতে মানুষের প্রয়োজনে আইনের সৃষ্টি হয়, কিন্তু ঐতিহাসিকগণ মনে করেন আইন তৈরি হয় না, এটা স্বাভাবিকভাবেই থাকে, মানুষ এটা উদ্ঘাটন করে মাত্র। নাম্বার 7, বিশ্লেষণী মতবাদ বলে রাষ্ট্র বা সার্বভৌম না থাকলে আইন থাকতে পারে না, কিন্তু ঐতিহাসিক মতবাদ বিশ্বাস করে রাষ্ট্রের অস্তিত্ব প্রকাশের পূর্বে আইনের অস্তিত্ব থাকে। পক্ষান্তরে সমাজতান্ত্রিক মতবাদে বলা হয় মানুষ সমাজবদ্ধভাবে বাস করলেই সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য তখন আইন তৈরি হয়। নাম্বার 8, বিশ্লেষণী ও সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তাগণ মনে করেন বিশ্লেষণী এবং সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তাগণ মনে করেন যে প্রয়োগ দ্বারা আইন অস্তিত্বহীন, কিন্তু ঐতিহাসিক পন্থীগণ মনে করেন আইন ও এর প্রয়োগকে আলাদা করে দেখেন। আচ্ছা, নাম্বার 9, বিশ্লেষণী মতবাদে বলা হয়েছে সংবিধি বা যেটা বিধিবদ্ধ আইন, লেজিসলেশন বলি, সেটা হচ্ছে একটা আদর্শ আইন। ঐতিহাসিক মতবাদে প্রথাকে বলা হয় আদর্শ আইন এবং সমাজতান্ত্রিক মতবাদে নজির বা প্রিসিডেন্টকে বলা হয় আদর্শ আইন। এই আলোচনাগুলোই হচ্ছে মূলত তুলনামূলক আলোচনা।